সালটা 2015। বাংলাদেশের মতো শান্তিপ্রিয় দেশে আগমন ঘটে সাম্প্রদায়িক সংঘাত তৈরিকারী জঙ্গি গোষ্ঠীর। বাংলাদেশের কিছু কিছু জায়গায় জঙ্গি গোষ্ঠীর আত্মপ্রকাশ ঘটে এবং সেটা তারা বেশ বড় সড়ভাবেই জানায়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা একসাথে আক্রমণ করে সাধারণ জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করছিল। বিশেষ বিশেষ পদ্ধতি অবলম্বন করেও যখন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী জঙ্গিদের মোকাবেলা করতে ব্যর্থ হয়, তখনই আগমন ঘটেছিল একজন মাফিয়ার, যে এসেছিল কালো এক রাতে, যার কাজই ছিল রাতের নিকষ কালো আধার দূর করে শান্তি প্রতিষ্ঠা করা, যার নাম ছিল RJ-71। RJ-71 আসার পর থেকেই ধীরে ধীরে জঙ্গিদের লাশের মিছিল শুরু হয়। RJ-71 তার সকল কাজ শেষ করে কোনো এক আধার কালো রাতে চলে যায় এবং রেখে যায় তার কোড নেম RJ-71। খবরদার, আমি এই বিয়ে মানি না। তুই আমার কাছে আসবি না। আমাকে স্পর্শ করলে আমি তোর হাত ভেঙে ফেলবো। আমার থেকে দূরে যা, ভালো চাস তো। হ্যাঁ, আমাকে ছুবি না। আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নাই যে তোকে ছুঁতে যাবো? জানা তোর নাবিলের কাছে আমার বালিশ দে। তোকে ছোঁয়ার কোনো ইচ্ছে আমার নেই। তোর সবকিছু আমার দেখা হয়ে গেছে। কি বললি তুই? বলেছি নো ইন্টারেস্ট তোর প্রতি। তাহলে বিয়ে করেছিস কেন? আমার ইচ্ছে হয়েছে কি, তুই কিছু পাগলামি করেছিস তাই তো এমন হয়েছে। বেশি কথা না বলে আমার বালিশ দে। ওখানেই দাঁড়িয়ে থাক, আমি দিচ্ছি বালিশ। এই সীতা, বিয়েটা যখন হয়েই গেছে তাহলে তাহলে কি রাহুল? তাহলে আমরা তোর নাক ফাটিয়ে ফেলবো বললাম, আর একটা কথা বললে। তারপর ঈশিতা রাহুলকে একটা বালিশ ছুঁড়ে মারে। রাহুল বালিশটা ক্যাচ করে নিল। তখন ঈশিতা বলে, তোর মতো একটা গুন্ডা বেয়াদব ছেলেকে আমি স্বামী হিসেবে মানি না। মা বাবা আমাকে জোর করে তোর সাথে বিয়ে দিয়েছে। আর শোন, আমি আরেকজনকে ভালোবাসি। আমি জানি এই বিয়ের পেছনে তুই আছিস, কিন্তু তোর কোনো ইচ্ছেই পূর্ণ হবে না। তোর মতো একটা বাজে মেয়েকে বিয়ে করাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমার থেকে অনেক দূরে দূরে থাকবি। কাছে আসার চেষ্টা করলে এই বাড়ি থেকে বের করে দিব। এই ভালোবাসা একদিন তো কান্নায় পরিণত হবে, মনে রাখিস। শকুরের অভিশাপে গরু মরে না। মিলিয়ে নিস আমার কথা। তোকে আমার বন্ধু ভাবতেই লজ্জা লাগছে। তুই আমাকে পাওয়ার জন্য এমন একটা কাজ করলি, আমার পুরো সম্মান শেষ করে দিলি তুই। তোকে যদি খুনও করে ফেলি, তারপরে তোর উপর আমার রাগ কমবে না। জানি আমার এই আশা পূরণ হবে না। আল্লাহকে ডাক, হলে হতেও পারে। ঈশিতা রাহুলের কথাগুলো শুনে এক দৃষ্টিতে রাহুলের দিকে তাকিয়ে আছে। রাহুল কোনো কথা না বলে চুপচাপ সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ে আর পুরনো কথাগুলো মনে করতে লাগলো। ঈশিতা আর রাহুল ছোটবেলা থেকেই একসাথে বেড়ে উঠেছে। ঈশিতা আর রাহুল যেমন ভালো বন্ধু, তেমনই রাহুলের বাবা মা আর ঈশিতার বাবা মাও বন্ধু। রাহুল আর ঈশিতা একসাথে হাই স্কুলের গণ্ডি পেরিয়ে সবেমাত্র কলেজে ভর্তি হয়েছে। শীতের সকালে ঘুমিয়েছিলাম। আমার এই সাথে ঘুমটা জানি কোনো শালার সহ্যই হলো না। সেই কখন থেকে কল দিয়েই যাচ্ছে, থামছেই না। আমার প্রিয় ঘুম দেবী আমায় ত্যাগ করে তার রাজ্যে ফিরে গেলেন। আমি বেশ রেগেই ফোনের দিকে না তাকিয়ে বলা শুরু করলাম, এই কোন হালার পুত্রে, আমার প্রিয় ঘুম দেবীকে তাই দিলি তাড়িয়ে, আন্তের কাছে পেলে তোরে। আমি তোর নানি লাগি রে? নানি হলে কবরের পাশে গিয়ে আমার নানার সাথে কথা বল। আমায় জ্বালাচ্ছিস কেন এত সকাল সকাল? কই থেকে যে আসে সব। এই কুত্তা, আমি ঈশিতা বলছি। এখন সকাল না, দুপুর। ঘড়ির দিকে তাকিয়ে দেখ। এই, আপনি কিন্তু আমায় গালাগালি করছেন। 10 মিনিটের ভেতরে তুই রেডি হয়ে নিচে না আসলে আমি রুমে ঢুকে কিন্তু তোর অবস্থা খারাপ করে দেবো। আরে আই রাখ তোর, আরে চুপচাপ নিচে আয়। মেয়েটার কথা শুনে তো বেশ অবাক হলাম। আমি মেয়েটাকে শাসানোর আগে মেয়েটা আমায় শাসিয়ে গেল। আমি ফোনটা কান থেকে চোখের সামনে এনে তো বেশ অবাক হয়ে গেলাম। আরে ভাই, মেয়েটা হচ্ছে আমার ছোটবেলার গুন্ডি বান্ধবী ঈশিতা। আমি ঘড়ির দিকে তাকিয়ে আরো বড় ধাক্কা খেলাম, কেননা এখন সকাল 11টা বাজে। ইস রে, আজকে ঈশিতা কোথায় নিয়ে যাবে আমায় বলেছিল, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম। তাড়াতাড়ি রেডি হয়ে
নিচে নামতেই দেখতে পেলাম ঈশিতা আর আমার মা শিরিন বেগম জননী কথা বলছে। আমি নিচে নেমে টেবিলে বসে নাস্তা গপাগপ খেয়ে ঈশিতার পাশে গিয়ে বসলাম। জানটুনি, বান্ধবী, চলো যা যাক। কোথায় যাবি তোরা? কলেজে যাব। সকাল 11টায় কলেজ। কি করব? তোমার ছেলের জন্যই তো দেরি হয়ে গেল। এই ঈশিতা, তোকে না বললাম রাহুলের জন্য একটা মিষ্টি লাল টুকটুকে মেয়ে দেখতে? মা, মেয়ে তো তোমার সামনেই আছে। কি বললি তুই? কিছু না, দেরি হয়ে যাচ্ছে সেটাই বলছি। আসি মা। এই ঈশিতা চল। তুই কি বললি একটু আগে? কিছু বলিনি তো। আমি শুনেছি কিন্তু। তাহলে তো ভালোই, তুই রাজি হয়ে যা, তাহলেই হলো। বকবক না করে চল। তারপর রাহুল তার বাইক গ্যারেজ থেকে নিয়ে আসে। ঈশিতা উঠে বসলে রাহুল বাইক চালানো শুরু করলো। কিছু দূর আসার পর ঈশিতা বলে, এখানে থামা। কেন? আমি বলেছি তাই। ঈশিতা বাইক থেকে নেমে পাশের গাছের নিচে বসে। রাহুল গাড়িটা পার্ক করে ঈশিতার পাশে গিয়ে বসে। তখন ঈশিতা বলে, রাহুল, তোকে একটা কথা বলতে চাই। বল। তুই কি আমাকে তখনই রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন বের করে ঈশিতার থেকে কিছু দূরে চলে যায়। কিছু সময় পর রাহুল এসে বলে, বল কি বলবি? কে কল দিয়েছিল? মামা কল দিয়ে বললো মামার বাড়ি যাওয়ার জন্য। তুই আয়। আমার আসতে কয়েক মাস সময় লাগবে। আচ্ছা চল। বল কি বলবি? না। তারপর রাহুল তার মামার বাড়ি চলে যায় 3 মাসের জন্য। রাহুল মামার বাড়ি থেকে আসার পর থেকেই খেয়াল করে ঈশিতা তার সাথে তেমন কথা বলছে না। তখন জয় আর সাগরকে জিজ্ঞেস করে। তারপর জয় আর সাগর বলে ঈশিতা একটা ছেলেকে ভালোবাসে। ছেলেটাকে? নাবিল। কি? ওই শালা নাবিল? হ্যাঁ নাবিল। আমাকে ঈশিতার সাথে কথা বলতে হবে। তার আগে নাবিলকে ভালো একটা শিক্ষা দিতে হবে, যাতে ঈশিতার সামনে না আসে। কোথায় আছে শালা? চল আমার সাথে। পরের দিন রাস্তার মোড়ে বসে রাহুলরা আড্ডা দিচ্ছিল। তখনই ঈশিতা আসে আর রাহুলের গালে থাপ্পড় দিয়ে রেগে বলে, তুই নাবিলকে কেন মেরেছিস? তুই আমায় থাপ্পড় মারলি ঈশিতা, তা ওই নাবিলের জন্য? হ্যাঁ মেরেছি, কারণ আমি নাবিলকে ভালোবাসি। মেরেছি, ভালো করেছি। তুই আমার সামনে থেকে যা এখন বলছি। না, যাবো না বলছি। আমি তোর জন্য কি কারোর সাথে কথাও বলতে পারবো না? নিজেও তো। ঈশিতা বাসায় যা, আমার ভালো লাগছে না, না হলে আমার হাতও কিন্তু উঠে যাবে। তুই মারবি আমায়? ঈশিতা, তুই বাসায় যা এখন। এরপর থেকেই দুজনের মাঝে ভুল বোঝাবুঝি শুরু। রাতের বেলা সবাই ঈশিতার বড় ভাইয়ের কবর জিয়ারত শেষ করে বাসায় ফিরছিল। রাহুল গাড়ি ড্রাইভ করে আর পাশে ঈশিতা বসে আছে। তখন ঈশিতা দেখতে পায় রাহুল কারোর সাথে মেসেজিং করছে। তখনই ঈশিতা বলে, কি রে, কার সাথে কথা বলছিস? কেউ না। আমি দেখছি তো। কোথায়? রাহুল একবার ঈশিতার দিকে বিরক্তিকরভাবে তাকিয়ে আবার ফোনে মেসেজিং করতে লাগলো। ঈশিতা রাহুলের দিকে তাকিয়েছিল। সবাই যখন বাসায় চলে আসে এবং গাড়ি থেকে যখন নামছিল তখনই ঈশিতা, বল। আই এম সরি। কেন? তখন তোর সাথে ওভাবে রাগ করে কথা বলার জন্য। ইটস ওকে। শোন, বল। তুই আর নাবিলের সাথে কখনো কথা বলবি না, আর দেখাও করবি না, প্লিজ। আমার কথাটা রাখ। কেন? কারণ নাবিল ভালো ছেলে না। তুই অন্য কোনো ছেলের সাথে কথা বল, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু নাবিলের সাথে চলাফেরা করিস না। এতে তোর এবং তোর পরিবারের সবার ক্ষতি হবে। ক্ষতি মানে কি হবে? প্লিজ, আমি তোকে এখন কিছু বলতে পারবো না। তুই প্লিজ নাবিলের সাথে চলিস না। দেখ, আমার এসব নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না। ঈশিতা, ঈশিতা। কথাটা বলে ঈশিতা চলে যায় বাসায় আর রাহুলও চলে যায়।
তার বাসায়। পরের দিন কলেজে ঈশিতা প্রবেশ করার সাথে সাথেই সবাই ঈশিতার দিকে কেমন করে যেন তাকাচ্ছিল। ঈশিতা কিছুই বুঝতে পারেনি। তখন তার বান্ধবী সাথীকে বলে, কি রে, সবাই আমার দিকে তাকিয়ে আছিস কেন? কোথায়? ওই যে দেখ, সবাই কেমন করে তাকিয়ে আছে। ও বাহ, আজকে তো তোকে অনেক সুন্দর লাগছে, তাই তো তাকিয়ে আছে। সত্যি? কিন্তু ওদের তাকানোতে তো তেমন লাগছে না। বিশ্বাস না হলে রাহুলকে জিজ্ঞেস কর গিয়ে। দরকার নেই। ক্লাস শেষে সাথী আর ঈশিতা রাহুলদের কাছে যায়। রাহুল ঈশিতার দিকে তাকায়। তখন ঈশিতা বলে, বাসায় যাবি? বাইকে উঠে বস। রাহুল সবার থেকে বিদায় নিয়ে কলেজ থেকে বের হয়ে যায়। কিছু দূর আসার পর রাহুলকে বলে, আজকে আমাকে দেখতে কি সুন্দর লাগছিল? কলেজে সবাই আমার দিকে কেমন করে তাকিয়েছিল। কেন, তুই কি সুন্দরী যে তোর দিকে তাকাবে? না মানে সবাই আমার দিকে কেমন করে জানি তাকিয়েছিল। যেই না তোর চেহারা আর তাকাবে তোর দিকে। বাজে বকবি না। দুদিন পর জয়, সাগর, রাহুল মিলে কলেজে আড্ডা দিচ্ছিল। তখনই দেখতে পায় ঈশিতা আর নাবিলা হাতে হাত রেখে কলেজে ঘুরোঘুরি করছে। এটা দেখে রাহুলের রাগ যেন সপ্তম আসমানে পৌঁছে যায়। রাহুল তাদের সামনে যেতেই নাবিলা সেখান থেকে পালিয়ে যায়। তখন রাহুল বলে, তোরে আমি কালকে কি বলেছিলাম? দেখ, তুই আমার বন্ধু আর নাবিল হলো আমার বয়ফ্রেন্ড, তাই আমাকে জ্ঞান দিতে আসবি না। কি? হ্যাঁ। ঈশিতা চলে যায় সেখান থেকে। আর রাহুল ঈশিতা যাওয়ার দিকে তাকিয়েছিল। তখনই জয় আর সাগর আসে। ঈশিতা কি বলল? নাবিলকে ঈশিতা ভালোবাসে, আমাকে তার বিষয়ে কথা বলতে নিষেধ করেছে। কি? ওই বখাটের জন্য ঈশিতা তোর সাথে এরকম কথা বলছে? সেরকমটাই তো বললো। এত কিছুর পরও নাবিল, এত কিছু করার পরও ঈশিতা? জয়, এই কথাটা যেন তোর মুখ থেকে আর বের না হয়, তাহলে কিন্তু। আরে এখন কি করবি সেটা বল। রাহুল কোনো কথা ছাড়াই কলেজ থেকে বের হয়ে আসে। রাহুল ঈশিতার বাসায় প্রবেশ করে চিৎকার করে ঈশিতাকে ডাকতে লাগলো। তখন ঈশিতার বাবা আরিফ চৌধুরী আর ঈশিতার মা রুমা বেগম বের হয়ে আসেন। কিরে বাবা, তুই চিৎকার করছিস কেন? কি হয়েছে? তুই রেগে আছিস কেন? বস এখানে। ঈশিতা কোথায়? ও তো বাসায় আসেনি। ঈশিতার বাসায় আসলে বলবে কালকে থেকে আমার সাথে কলেজে যাওয়ার জন্য। এমনি এমনি বাসা থেকে বের হতে মানা করবে। কিন্তু কি হয়েছে? কিছু না, আমি বলেছি তাই। রাহুল সেখান থেকে বের হয়ে তার বাসায় এসে সোফায় বসেছিল। তখন রাহুলের মা শিরিন বেগম বলেন, কি হয়েছে? তুই ওই বাসায় গিয়ে চিৎকার চেঁচামেচি করছিলি কেন? কিছু না। কি হয়েছে বল আমায়। বললাম তো কিছু না। দূর, ভাল লাগে না সব। সন্ধ্যাবেলা রাহুল ছাদে বসে ফোনে কথা বলছিল। তখনই ঈশিতা সেখানে আসে। রাহুল একবার ঈশিতার দিকে তাকিয়ে ছাদের অন্য পাশে চলে যায়। ঈশিতা রাহুলের কানের থেকে ফোন নিয়ে মাটিতে ছুঁড়ে মারে আর বলতে শুরু করে, তুই বাবা আর মাকে কি বলেছিস? যা বলেছি সেটা তো শুনেছিস। আমি তোর কথা কেন শুনতে যাব? তুই কে? আমার বিষয়ে আমার মা বাবা কথা বলবে, তাহলে তুই কে? ঈশিতা, আমি যা বলেছি সেটা তোর ভালোর জন্য। আমি তোর কথা শুনতে বাধ্য নই। তুই শুনতে বাধ্য। কে তুই আমার? তুই আমার জাস্ট বন্ধু, এর চাইতে কিচ্ছু না। তুই আমার কোনো ব্যাপারে কথা বলতে আসবি না, বলে দিলাম, নাহলে ভুলে যাব তুই আমার বাবার বন্ধুর ছেলে। ঈশিতা শোন, তুই যেদিকে গিয়েছিস সেটা ভালো হবে না তোর জন্য। এই রাস্তায় তোর জন্য অপেক্ষা করছে একরাশ অন্ধকার। তোকে সেটা বলতে হবে না। ঈশিতা সেখান থেকে চলে যায়। রাহুলও বাসা থেকে বের হয়ে যায়। পরের দিন সকালে ঈশিতারা ঘুম থেকে উঠে তাদের বাসার সামনে, বাসার পেছনে রক্তের দাগ দেখতে পায়। তারপর ঈশিতার বাবা পুলিশকে ডেকে সবকিছু বলেন। পুলিশ এসে সকল কিছু পরীক্ষা করে চলে যায়। রাতের বেলায় রাহুল, জয় আর সাগরের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরছিল। তখনই আমি যখন বাসায় ফিরছিলাম তখনই গাড়ি হেডলাইটের আলো আমার চোখে এসে লাগে।
যেই আমি আমার চোখে হাত দিয়েছি তখনই কেউ পিছন থেকে আমার মাথায় আঘাত করে, আর আমার পুরো পৃথিবীটা পাল্টে যেতে লাগলো। আমি মাথা ব্যথা সহ্য করতে না পেরে মাটিতে বসে পড়ি। তখনই দেখতে পাই কয়েকটা ছেলে আমার সামনে এসে দাঁড়ায়। তুই আমায় সেদিন কলেজে সবার সামনে মেরেছিলি, আমার থেকে ঈশিতাকে কেড়ে নিতে চাচ্ছিস। তুই আমার সকল প্ল্যান নষ্ট করে দিয়েছিস। নাবিল, আমাকে মারতে চাইলে মার, কিন্তু ঈশিতার সাথে এমন খেলা খেলিস না প্লিজ। তোকেও মারবো, সাথে ঈশিতার সাথে ওসব করব। হারামির বাচ্চা। এই মেরে ফেল এই হারামজাদাটাকে। আর শোন, আমি এর সাথে খুব তাড়াতাড়ি বিয়ে করব, তারপর আমি আবার আমার কাজে লেগে পড়বো। নাবিল কথাটা বলে সেখান থেকে চলে যায়। নাবিলের লোকেরা রাহুলকে মেরে রাস্তার পাশে ফেলে যায়। চোখ খুলে নিজেকে হাসপাতালে আবিষ্কার করি। আমি পাশে দেখতে পাই মা বসে কান্না করছে, বাবা, আঙ্কেল, আন্টি, ঈশিতা, জয়, সাগর দাঁড়িয়ে আছে। সবাই নানান কথা বলেই চলে যায়। জয় আর সাগর এসে আমার পাশে বসে আর বলে, কি হয়েছিল আমায় বল তো। তোর কি সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছিল? সবাইকে সত্যি বলা যাবে না। হ্যাঁ, আসলে আমি রাস্তা পার হচ্ছিলাম, তখন হঠাৎ করে মাথা চক্কর দিয়ে উঠে আর আমি রাস্তার মাঝে চলে যাই। ও আচ্ছা। বাইরে কয়েকজন সেনাবাহিনীর অফিসার দাঁড়িয়ে আছে। কেন? জানি না। সেনাবাহিনীর সদস্যরা ভেতরে আসলে রাহুল তাদের দেখে উঠতে চেষ্টা করে। তখন সেনাপ্রধান বলেন, আরে আরে করছো কি? তুমি রেস্ট নাও। আসলে ওনার সাথে আমাদের কিছু কথা আছে, আপনারা যদি একটু বাইরে যেতেন। আমি একবার সকল সেনা সদস্য ও সেনা প্রধানের দিকে চোখ বুলিয়ে নিলাম। তখনই একটা জায়গায় আমার চোখ আটকে যায়। তখনই জয় সাগর চলে যাওয়ায় সেনাপ্রধান একজন সদস্যকে দরজায় লাগিয়ে দেওয়ার জন্য বলেন। সেনাপ্রধান রাহুলের পাশে বসে রাহুলের হাতে খাম দিয়ে বলেন, এখন কেমন লাগছে তোমার? জি স্যার, ভালো। স্যার, আপনারা এখানে? আসলে আমার ড্রাইভার তখন খেয়াল করেনি, আর তুমি রাস্তার মাঝে চলে এসেছিলে। এই খামে তোমার চিকিৎসা বাবদ কিছু টাকা আছে। আরে স্যার, এটা লাগবে না, ভুলটা আমারও ছিল। এটা রাখো তুমি। আসি, আমরা সুস্থ হলে আবার দেখা করব। সেনাপ্রধান কেবিন থেকে বের হয়ে রাহুলের মা বাবা সহ সবাইকে বলেন, আসলে উনি আমার গাড়ির সাথে ধাক্কা লেগেছিল, যার জন্য এমন হয়েছে। আপনারা চিন্তা করবেন না, আমি ডাক্তারের সাথে কথা বলেছি। ওনার কোনো সমস্যা হলে সেটা আমরা বহন করব। না না স্যার, যা হয়েছে সেটা দুপক্ষের ভুলের জন্য হয়েছে। আপনি রাত থেকে এখানে ছিলেন, আবার আমার ছেলের সাথে দেখা করে গেছেন, এটাই আমাদের জন্য অনেক। স্যার, দোয়া করবেন আমার ছেলেটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সেটা তো অবশ্যই। সেনাপ্রধান চলে যাওয়ার পর সবাই রাহুলের পাশে বসেছিল। তখনই ডাক্তার এসে রাহুলকে চেক করতে লাগলেন। তখন রাহুলের বাবা বললেন, ডাক্তার, রাহুলকে কখন বাড়ি নিতে পারবো? 1 সপ্তাহ পর। 1 সপ্তাহ কেন? দেখুন, ওনার শরীরের যেই জায়গায় গুলি লেগেছিল সেই জায়গা দিয়ে এখনো রক্ত পড়ছে, আর সেটা না শুকানো পর্যন্ত হাসপাতালে থাকতে হবে। গুলি লেগেছিল মানে? কি বলছেন ডাক্তার? আমার ছেলে তো অ্যাক্সিডেন্ট করেছিল। ডাক্তার, আপনার মাথা ঠিক আছে? রাহুলের গুলি লেগেছিল, কিন্তু আপনারা জানেন না ওনার গুলি লাগছে, আর আপনিও জানেন না? না, আমার তো অ্যাক্সিডেন্টের কথা মনে আছে। আপনার বুকে গুলি লাগলো, আপনি বলতে পারেন না। ডাক্তার কথাটা বলে রাহুলের বুকে গুলি লাগার জায়গা সবাইকে দেখিয়ে দিলেন। সবাই তো গুলির দাগ দেখে বেশ অবাক হয়। রাহুলের মা তো কান্না শুরু করে দিয়েছেন। কতবার বলেছি রাতের বেলা বাসা থেকে বাইরে না যাওয়ার জন্য, দেখলি তো? মা, আমি তো জানি না কি করে হলো। বুঝবি কি করে? সারাদিন এলাকায় মারামারি করে বেড়াস। আর তোরা কি করছিস শুনি? কে মেরেছে সেটা জানতে পারলি না? তুমি কি শুরু করলে শুনি? ছেলেটার এমন অবস্থায় তুমি কি সব বলছো? সবাই বসে নানান কথা বলছিল। ঈশিতা একপাশে দাঁড়িয়ে রাহুলের দিকে তাকিয়েছিল। রাহুল ঈশিতার দিকে তাকিয়েছিল।
এভাবে চলে যায় 1 সপ্তাহ। রাহুল ধীরে ধীরে সুস্থ হতে থাকে। 20 দিন পর রাহুল পুরো সুস্থ। রাহুল বাসায় বসে ঈশিতা কোথায় যাচ্ছে, কার সাথে দেখা করছে সেটা জানতে পারছিল। তাই জয়া সাগরকে কল দিয়ে বলে, একটু ছাদে আয়। বল। শোন, পারবি তো? কিন্তু এইটা তো তুই। আমার যাই হোক, আমি সেটা চিন্তা করি না, কিন্তু আমার আমানতের খেয়ানত করা ঠিক না। তাই বলে নিজের জীবন বিসর্জন দিয়ে? শোন, তোদের একটা কথা বলি, যা কেউ জানে না। বল। আসলে গল্পের শেষে জানতে পারবেন। কিন্তু এটা তো সবার জানা দরকার। হ্যাঁ, সেটা জানা দরকার, তবে সেটা বলবো যেদিন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো। এখন বল, তোরা এই কাজ করতে পারবি কিনা? তুই এতদিন ধরে একা যুদ্ধ করেছিস, তুই আর এখন একা না। এটা আমার আর তোর তাতা, আমাদের দেশের জন্য যুদ্ধ। সত্যি বন্ধু, তুই সত্যি একজন লিডার। তুই নিজের কথা রাখার জন্য। যা, কাজে যা। ঘড়ির কাঁটায় রাত 10টার উপরে বাজে। দুই বাসার মানুষজন একসাথে বসে আছে, আর ঈশিতা রাহুল পাশাপাশি বসে আছে। তখন ঈশিতা বলে, কি হলো, তোমরা এভাবে বসে আছো কেন? কি হয়েছে? তোমরা এমন ভাবে তাকিয়ে আছো কেন? কিরে, পেয়েছিস? নিয়ে আয় তাহলে। না বাবা, আঙ্কেল, আন্টি কিছু বলবে? আর কতক্ষণ এভাবে বসে থাকবো? সি ঈশিতা, সি। বাবা, কি করলাম আমি? রাহুল, তোকে এই শিক্ষা দিয়েছি আমরা? মা, কি বলছো? তোরা আমাদের বললে কি আমরা মানা করতাম? তোরা এমন কাজ কি করে করলি? সমাজের সবাই জানলে কি হবে বুঝতে পারছিস? তোরা তো আমাদের জীবিত অবস্থায় মেরে ফেলেছিস। কি করলাম আমি? তোমার মেয়ে তো একটা চুপ, একদম চুপ। কি করেছি সেটা তো বলবে। এখন কোনো কথা না, আর বিয়ের পরে জানতে পারবে। কিছু সময় পর জয়া সাগর একজন লোককে নিয়ে বাসায় প্রবেশ করে। আসুন কাজী সাহেব, এত রাতে বিরক্ত করার জন্য আমরা সত্যি দুঃখিত। কাজী? কাজী সাহেব এখানে? নিন, বিয়ের কাজ শুরু করুন। কার বিয়ে? হ্যাঁ, তোর বিয়ে। আমি বিয়ে করতে পারবো না মা। তোরা রাহুলের। চুপচাপ কোনো কথা না বলে কাজী সাহেব যা বলার জন্য বলবেন সেটা কর। আমার বিয়ে? আন্টি, তোমরা বুঝতে পারছো না কেন? বললাম না কোনো কথা না। এই, বিয়েটা আটকা বলছি। আমি পারবো না, তুই তোর বয়ফ্রেন্ডকে আসতে বল। তুই নিশ্চয়ই এসব ইচ্ছে করে করেছিস। আমার কোনো ইচ্ছে নেই তোরে বিয়ে করার। তখনই কাজী সাহেব দুজনকে বলেন কবুল বলার জন্য। ঈশিতা আর রাহুল দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। তখন আরিফ চৌধুরী আর রাহুলের বাবা বলে ওঠেন, ঈশিতা, কাজী সাহেব কি বললেন শুনতে পাসনি? বাবা, বললাম না, কাজী সাহেব কি বললো সেটা বলার জন্য। কবুল কবুল কবুল। কিরে, তোকেও কি ইনভাইটেশন দিতে হবে? বাবা, কিন্তু বলবি না? বলছি বলছি, কবুল কবুল। কাজী তার সকল কাজ শেষ করে চলে যায়। রাহুল যখন উঠে চলতে আসতে যাবে তখনই রাহুলের মা রাহুলের কান ধরে বলেন, কোথায় যাচ্ছিস? শেষ তো সব, এবার যাই। কোথায় যাওয়া হচ্ছে না, বসো এখানে। জয়, খাম দুইটা দুজনের হাতে দে। দুজনেই খাম খুলে কিছু ছবি দেখতে পায়। রাহুল ছবিগুলো দেখে লাফ দিয়ে ওঠে। তখন ঈশিতা খাম খুলে ছবিগুলো দেখে বলে, এই ছবি? মা, বাবা, আঙ্কেল, আন্টি? সেটা তো আমাদের প্রশ্ন। তোমাদের প্রশ্ন মানে? ছবিগুলো তোমরা তো দিয়েইছ। মা বাবা, বিশ্বাস করো আমাদের মাঝে এমন কিছুই নেই। হ্যাঁ, বিশ্বাস করো, আমি তো এই মেয়ের সাথে কি করে। এই ছবিতে আমি না, এটা মনে হয় নাবিল হবে।
ঈশিতা নাবিলকে ভালোবাসে। আমার ছবি এখানে এডিট করা হয়েছে। জয় সাগর বল। হ্যাঁ হ্যাঁ, দেখ রাহুল, মিথ্যা বলিস না, যা হয়েছে সেটা স্বীকার করে নে। মা, এটা আমি না, বিশ্বাস করো। মা, এটা রাহুল করেছে। এটা সত্যি, আমি নাবিলকে ভালোবাসি। চুপ, একদম চুপ। ভাবি, তুমি আর রুমা মিলে ঈশিতাকে রাহুলের রুমে নিয়ে যাও। এরপর তো সবাই জানেন আপনারা। সকাল হতেই রাহুল নিচে গিয়ে দেখতে পায় তার মা বাবা, ঈশিতার মা বাবা, জয়, সাগর বসেছিল। রাহুল গিয়ে টিভি ছেড়ে সোফায় বসে পড়ে। তখন জয় আর সাগর রাহুলের পাশে গিয়ে বলে, বন্ধু, খেলা কেমন হলো? বন্ধু, নোবেল কয়টা পেলি? আমার ছেলে জুতোটা জানি কোথায় রাখছি। বন্ধু, রাগিস কেন? বল না, পাওয়ার প্লেতে কত রান হলো? এই হারামের দল, তোরা কি? রাহুল যখন দুজনকে মারছিল তখনই রাহুলের মা এসে রাহুলকে বলেন, রাহুল যা, ঈশিতাকে নিয়ে আয়। আমি পারবো না। আন্টি, আমি চলে এসেছি। এই আন্টিকে আজকে থেকে আমাকে মা বলবি। হুম। তারপর সবাই মিলে নাস্তা করে রাহুল, জয় আর সাগরকে নিয়ে বের হচ্ছিল। তখনই রাহুলের বাবা বলেন, কোথায় যাচ্ছিস? কলেজে। আজকে কলেজে যাবি? হ্যাঁ, আমার ক্লাস আছে, তাই যাব। আমি যাব। তাহলে ঈশিতাকে সাথে নিয়ে যা। আমি পারবো না। তোর মা কি বললেন কি তুমি শুনতে পাওনি? ঈশিতাকে নিয়ে গেলে কলেজ যাও, না গেলে বাসায় থাকো। যাব না আমি। রাহুল কোনো কথা না বলে রুমে গিয়ে ফোন নিয়ে বসে পড়ে। কিছু সময় পর ঈশিতা এসে বলে, তুই এই কাজ করলি কেন? কি করেছি? তুই আমাকে নাবিলের থেকে দূরে করার জন্য এমন একটা কাজ করেছিস। আমার কোনো শখ নেই তোর মতো মেয়েকে বিয়ে করার। তুই যাই করিস না কেন, আমাকে নাবিলের থেকে দূরে সরাতে পারবি না। আসলে তুই যে ছোট লোক সেটাই তুই প্রমাণ করেছিস। আসলে তোর পারিবারিক শিক্ষা পাসনি তোর। তুই ছোট লোক, আর যদি তুই আমার বাজে কথা বলিস তাহলে আমি লাথি দিয়ে বের করে দেব এই বাড়ি থেকে। মনে রাখিস, এটা তোর বাড়ি না, এটা আমার বাড়ি। কি বললি? তুই আমায় রাখতে দিবি? হ্যাঁ বলেছি। তুই আমার কলার ধরলি কেন? ছাড় বলছি। না, ছাড়বো না। তুই আমায় এই কথা বললি কেন? এবার আর রাগটা কন্ট্রোল করতেই পারলাম না, ঈশিতার গালে থাপ্পড় বসিয়ে দিলাম। রাহুল, তুই আমায় মারলি? হ্যাঁ মেরেছি। ছোট লোকের বাচ্চা, আমি তোকে দেখে নিব। ঈশিতা রুমে বসে কান্না করছিল। রাহুল রুম থেকে বের হয়ে যায় ছাদে। রাহুল ছাদে বসে সিগারেট টানছিল। তখনই মনে হয় ঈশিতাকে থাপ্পড় মারার কথাটা তার। রাহুল তাড়াতাড়ি করে নিচে এসে ঈশিতার কাছে গিয়ে ঈশিতার হাত তার হাতে নিয়ে বলে, ঈশিতা সরি রে, আসলে তুই আমার কলারটা ধরলি, তখনই আমার রাগ উঠে যায়। আই এম সরি। আমার ঠিক হয়নি তোর উপর হাত তোলা। ঈশিতা চলে যায় সেখান থেকে। রাহুলের বাবা রাহুলের রুমে আসছিলেন। তখনই তিনি ঈশিতাকে কান্না করতে করতে রুম থেকে বের হয়ে যেতে দেখতে পান। পরের দিন রাহুল আর ঈশিতা একসাথে কলেজে যায়। রাহুল তার বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। তখন ঈশিতা নাবিলের সাথে কথা বলছে। এভাবে চলে যায় 2 দিন। ঈশিতা তার রুমে বসে ফোন টিপছিল। তখনই ঈশিতার মা বাবা এসে ঈশিতাকে তাদের বাড়িতে নিয়ে যান। আর নাবিল আর তার ছবি দেখিয়ে বলেন, এটা কি ঈশিতা? আমি দেখতে পেলাম নাবিলের কাঁধে আমি যখন আমার মাথা রেখেছিলাম। এটা তখনকার ছবি। সি ঈশিতা, সি তুই বিয়ের পরও আর একটা ছেলেকে জড়িয়ে ধরে আছিস। মা, বাবা, তুমি এই ছবি পেলে কোথায়? রাহুল তাহলে সেদিন সত্যি কথা বলেছিল। তার মানে এই ছবি রাহুল তোমাদের দিয়েছে? কোথায় পেয়েছিস সেটা তোমার জানার দরকার নেই। বাবা, যেখানেই পাই, তুই এগুলো কি করেছিস? মা, বাবা, আমি নাবিলকে ভালোবাসি, তাই তো? এটা যদি রাহুলের মা বাবা দেখেন তাহলে কি হবে বুঝতে পারছিস? আমার তো গলায় দড়ি দিতে হবে দেখছি। এই মেয়ে তো আমাদেরকে মেরেই ফেলবে দেখছি। বাবা, আর কোনো কথা না, যা আমার চোখের সামনে থেকে যা। তুই যদি আবার ওই ছেলের সাথে দেখা করিস
তাহলে সেদিনই হবে আমার এই পৃথিবীতে শেষ দিন। মা, শুনতে পাসনি তোর বাবা কি বলল? ঈশিতা বাসা থেকে বের হয়ে রাহুলদের বাসায় এসে রুমে বসে চিন্তা করছিল কি করবে, কিন্তু কিছুই ভেবে পাচ্ছিল না। তখনই রাহুল রুমে আসে। কি রে, কাজ কাম না রেখে এইখানে কি? কি ব্যাপার, এরকম রাক্ষসীর মতো তাকিয়ে আছিস কেন? ঈশিতা রুম থেকে বের হয়ে যায়। পরের দিন রাহুল নাস্তা করে বের হতে যাবে, তখনই রাহুলের বাবা এসে রাহুলের গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিলেন। মা বাবা, আমি কলেজে গেলাম। বাবা, তুমি আমায় মারলে কেন? বেয়াদব ছেলে, তোকে আমরা এই শিক্ষা দিয়েছি? আমি কি করলাম আবার? ঘরে বউ রেখে অন্য একটা মেয়ের সাথে হোটেলের রুমে? ছি ছি। মা, কি বলছো কি? ঈশিতা তোর ব্যাপারে সব জানতো, তাই তো সেদিন এত কিছুর পরেও তোকে বিয়ে করতে চায়নি। কিন্তু তার মা বাবার জোরাজুরিতে সেদিন ঈশিতা তোকে বিয়ে করতে বাধ্য হয়। কি বলছো কি তোমরা মা বাবা? ঠিক বলছে তোর বাবা। আমি আর তোর বাবা দেখছি মেয়েটা সেদিন রুম থেকে কান্না করতে করতে রুম থেকে বের হয়ে গিয়েছিল। তখনই বুঝেছিলাম আমরা। মেয়েটা প্রথমে বলতে চাইনি আমরা কষ্ট পাবো বলে, কিন্তু আমরা জোরাজুরি করলে বলতে বাধ্য হয়। থাক মা, বাদ দিন। রাহুল, রুমে চল। আমার তো ভাবতেই অবাক লাগছে তুই আমাদের ছেলে রাহুল। মা, ঈশিতা মিথ্যা বলছে। আসলে মা। চুপ, তুই কোনো কথা বলবি না আর। রাহুল, রুমে চল। মা বাবা আপনারাও যান। নাটক করবি না। মা বাবা, তোমরা বিশ্বাস করো আমার কথা। বিশ্বাস করবো তোকে? আর তোর তো সাহস কম না, তুই আমাদের সামনে ওর গায়ে হাত দিস? এই শিক্ষা দিয়েছি, একটা মেয়ের গায়ে হাত দিচ্ছিস তুই? তুই এখন এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যা। আমাদের সামনে আর কখনোই আসবি না। দূর হয়ে যা আমাদের সামনে থেকে। আমার ছেলে এরকম অমানুষ হবে আমি কখনোই ভাবতে পারিনি। এগুলো দেখার আগে আমি মারা গেলাম না কেন? তোর মতো ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। মা, তোর বাবা কি বললো শুনতে পাসনি তুই? বের হয়ে যা বলছি। কোনো কথা বললাম না। রুমে এসে নিজের কাপড় নিয়ে বের হয়ে যাব এমন সময় ঈশিতা এসে বলে, কি জানি বলেছিলি আমায়? এইবারই তোর আমাকে লাঠি দিয়ে বের করে দিবি? তুই কাজটা ভালো করলি না। তুই আমার বাবার, আমার মায়ের কাছে আমাকে খারাপ বানিয়েছিস। আমার আর নাবিলের ছবি দেখিয়ে আমাকে বাড়ি ছাড়া করেছিস, আমার গায়ে হাত তুলেছিস, আমাকে মা বাবা আঙ্কেল আন্টির কাছে একটা বাজে মেয়ে হিসেবে পরিচয় করিয়েছিস। এবার দেখ কেমন লাগে। কি আমি করেছি? নাটক করবি না, বের হয়ে যা। তুই হয়তো আমায় ভালো করে চিনতে পারলি না ঈশিতা। হ্যাঁ, এটা সত্য, আমি তোকে ভালোবাসি ছোট থেকেই। তাই তো আমি তোকে কোনো ছেলের সাথে কথা বলতে দিতাম না। নাবিলের থেকে দূরে থাকার জন্য বলতাম। যাকে ভালোবাসি তার কোনো অসম্মান হবে এমন কোনো কাজ আমি করি নাই। জানি না এসবের পিছনে কে আছে, তবে বিশ্বাস কর আমি এমন কিছু করিনি রে। বাংলা ছবির ডায়লগ দেওয়া হয়ে গেলে বের হয়ে যেতে পারিস। হ্যাঁ, চলে যাব, তবে মনে রাখিস সত্যি কোনোদিন চাপা থাকবে না। তুই সত্যিটা যেদিন জানবি সেদিন আমায় খুঁজেও পাবি না। ভালো থাকিস আর মা বাবাকে দেখে রাখিস। আর হয়তো কোনোদিন দেখাও হবে না তোর সাথে। আমার সাথে কথা বলার জন্য ছটফট করবি, কিন্তু সেদিন তুই শত চেষ্টা করেও কিছু করতে পারবি না। রাহুল কথাটা বলে বাসা থেকে বের হয়ে যায়। ঈশিতা বেলকনিতে দাঁড়িয়ে রাহুলের যাওয়া দেখে বিজয়ের হাসি হাসতে লাগলো। রাহুল বাসা থেকে বের হয়ে যায়। এদিকে সেনাপ্রধানের ফোনে একটা নাম্বার থেকে মেসেজ আসে। My time has come to the end and you must now appear before all now. It's time to finish my unfinished revenge. I am on the way. রাহুলের চোখ থেকে অঝরে পানি ঝরছে। রাহুলের সব থেকে বেশি কষ্ট হচ্ছে তার বাবা মা তার গায়ে হাত তুলেছে। যেই বাবা মা কখনো তাকে কোনো কটু কথা অবধি বলেনি, আর আজকে তারা তাকে মেরে বাসা থেকে বের করে দিয়েছে। তার বাবা মা তার কথাটা একটা বারের জন্যও শুনলো না। বাইরের একটা মেয়ের জন্য তাকে অবিশ্বাস করে বাসা থেকে বের করে দিয়েছে। রাহুল চিন্তা করছিল আর রাহুলের চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল।
রাহুল মনে মনে বলল, চলে যাব সবার থেকে অনেক দূরে, আর ফিরবো না কোনো মায়ের বাহু দূরে। যেখানে বিশ্বাস হয়ে গেছে কিনোর, সেখানে পাবো না আর কোনো মূল্য। আল্লাহ, তোমার কাছে আমার একটাই চাওয়া, আর কখনো যেন এদের সাথে আমার দেখা না হয়। রাহুল কথাগুলো চিন্তা করে হাঁটছিল। কিছু সময় পর রাহুলের সামনে একটা গাড়ি দাঁড়ায়। তারপর গাড়ি থেকে কয়েকজন লোক নেমে রাহুলকে গাড়িতে তুলে নিল। এইদিকে ঈশিতা রুমে বসে মনে মনে বলছে, আহ, শান্তি লাগছে। এবার আমার আর নাবিলের মাঝে কেউ আসতে পারবে না। আরে বেচারা রাহুল আমায় বলেছিল বাসা থেকে বের করে দেবে, কিন্তু শেষমেশ নিজেই বের হয়ে গেল। আগে নাবিলকে কল দিই। হ্যাঁ ঈশিতা বলো। আজকে আমি অনেক খুশি নাবিল। হঠাৎ করে? আরে রাহুলকে তার বাসা থেকে বের করে দিয়েছে। এবার তোমার আর আমার মাঝে কেউ আসতে পারবে না। তাহলে তো আমাদের সেলিব্রেট করা দরকার। তুমি চলে আসো আমার বাড়ি। আজকে না, আজকে বাসায় থাকি, কালকে বের হব। এখন বের হলে সবাই নানান কথা বলবে। ওকে। ঈশিতা নাবিলের সাথে কথা বলল, তার মা বাবাকে কল দিয়ে সবকিছু বলে। তখন তার মা বাবা এই বাড়িতে চলে আসেন। সব শুনে ঈশিতার মা বাবা বলেন, রাহুলের গায়ে হাত তোলা ঠিক হয়নি তোমাদের। কি বলছিস কি তুই? হ্যাঁ ভাই, ঈশিতার বাবা ঠিক বলছেন। আজ পর্যন্ত আমরা কেই ঈশিতা বা রাহুলের ওপর হাত তুলিনি। রাহুল হয়তো ভুল করেছে, ও এখনো ছোট, ওদের বুঝিয়ে বললে সেটা হয়তো শুধরে নিত। তোমরা কখন যে কি করো না। রাহুল যদি এখন কোনো ভুল ডিসিশন নিয়ে নেয় তাহলে কি হবে বুঝতে পারছো? তুমি কল দাও রাহুলকে, দেখো কোথায় আছে। এ কি, রাহুলের ফোন বন্ধ বলছে? ওর রবি নাম্বারে ট্রাই করো। বন্ধ বলছে। দাঁড়াও জয়, আর সাগরকে কল দিচ্ছি। এ কি, এদের ফোনও বন্ধ। রাহুলের বাবা মা একজন আরেকজনের দিকে তাকান। এবার সবাই কিছুটা ভয় পেয়ে যান। এদিকে কেউ একজন বিমানে বসে আছে আর বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। তখন জয় বলে, ভাইয়া, এতবার ঘড়ি দেখছো কেন? কখন সবার সাথে দেখা হবে সেটা নিয়ে এক্সাইটেড। ভাই আর 10 মিনিট লাগবে, তারপর আমরা ল্যান্ড করব। আমার তর্স হয়েছে না। আচ্ছা সবাই আমাকে দেখে কি ভাববে বলতো? রাহুলকে জানে আমি আসবো? আমরা যেমন শকড ছিলাম তেমনই শকড হয়ে যাবে। না না, কাউকে বলি নাই। দুপুরবেলা সবাই বসেছিল। তখনই বাসার বেল বেজে ওঠে। রাহুলের মা উঠতে যাবেন, তখন ঈশিতা এগিয়ে যায়। ঈশিতা দরজা খুলে সামনে তাকিয়ে, ভাইয়া, ভাইয়া। কেমন আছিস? কি ব্যাপার? ঈশিতা চিৎকার দিল মনে হয়। তাই তো। ভাইয়া, তুই বেঁচে আছিস? আমি তো বিশ্বাস করতেই পারছি না। ঈশিতা, কে এসেছে? রবিন? বাবা কেমন আছো? আরিস চৌধুরী কোনো কথা বলছেন না, চোখ দিয়ে জল পড়ছে। রুমা বেগম ও দাঁড়িয়ে আছেন স্ট্যাচুর মতো। রবিন তার বাবাকে ছেড়ে মায়ের কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে। রবিন, তুই বেঁচে আসছিস বাবা? হ্যাঁ মা, বেঁচে আছি। আমার ছেলে? রবিন সবার সাথে কুশল বিনিময় করে ভেতরে গিয়ে বসে। তখনই রাহুলের বাবা বলেন, রবিন, এতদিন কোথায় ছিলে তুই? আমরা তো তোর লাশ পেয়েছিলাম। আঙ্কেল, আমরা সেদিন প্রায় মারা গিয়েছিলামই, কিন্তু রাহুল সেদিন আমায় বাঁচিয়ে না আনলে হয়তো আমি পুরোপুরি মারা যেতাম। বুঝলাম না আমি তোর কথা। বলছি তার আগে বলো রাহুল কোথায়? রাহুলের সাথে কথা বলি। রাহুল তো... হ্যাঁ রাহুল তো কি? রাহুলকে ডাক দাও, রাহুলের সামনেই বলবো। জয়, রাহুল কোথায় দেখতো? আচ্ছা ভাইয়া। রবিন, রাহুল এখানে নেই। নেই মানে? কোথায় রাহুল? কলেজে? জয়, সাগর, চল কলেজে চল। কলেজে গিয়ে সারপ্রাইজ দিব ওকে। রাহুল কলেজেও নেই, ওর ফোন বন্ধ। ফোন বন্ধ? কি ব্যাপার? কি হয়েছে? আঙ্কেল আন্টি কি হয়েছে?
রবিন, তুই বাসায় যা, ফ্রেশ হ, তারপর রাহুলের সাথে দেখা করবি। আমি ঠিক আছি। রাহুল কোথায় বলো? আমার আরো অফিসিয়াল কাজ আছে ওর সাথে। আসলে রবিন, কি কি প্রমাণ আছে তোমাদের কাছে? এই দেখ ছবিগুলো। এগুলো তুই কোথায় পেলি? সেটা বলতে যাবো কেন? তোমরা বিশ্বাস করো, রাহুল এমনটা করতেই পারে না। আঙ্কেল আন্টি, তোমরা অন্তত বিশ্বাস করো, রাহুল এমন কাজ করতে পারে না। জয়, সব প্রমাণ তো তোর সামনে। ঈশিতা, বল তুই ছবি কোথায় পেয়েছিস? বলবো না। ঈশিতা, আমাকে তোর উপর হাত তুলতে বাধ্য করিস না। তুই মারবি আমায় সাগর? হ্যাঁ, প্রয়োজন হলে মারবো। সাগর, ওর ফোনটা নিয়ে আয়। ফোন দে তোর। না। তোকে ফোন দিতে বলেছি না? দে বলছি। ঈশিতার হাত থেকে ফোন নিয়ে এসে জয় কিছু ঘাটাঘাটি করার পর জয় আর সাগর বের হয়ে যায়, আর যাওয়ার আগে বলে যায়, আমরা আছি, তোমরা এখানেই থেকো। 1 ঘন্টা পর জয়, সাগর, নাবিলকে নিয়ে বাসায় প্রবেশ করে। ঈশিতা নাবিল বলে সামনে এগিয়ে আসবে, তখনই জয় বলে, ওখানেই দাঁড়িয়ে থাক বলছি সীতা। বল, এই ছবি তুই কোথায় পেয়েছিস? আমি জানি না। বল বলছি, তুই ছবিগুলো রাহুলের মা বাবা, ঈশিতার মা বাবার কাছে পাঠিয়েছিস কেন? কিসের ছবি? ভাইয়া দেখো। রবিন এক এক করে ছবিগুলো দেখে নাবিলের কলার চেপে ধরে হুঙ্কার দিয়ে বলে ওঠে, তুই আমার বোনের এরকম ছবি কোথায় পেলি? এই হারামির বাচ্চা, বল তুই এগুলো কোথায় পেলি? আমি জানি না কিছু। তুই জানিস না মানে? ভাইয়া, তোমার বোনকে জিজ্ঞেস করো। কি রে সীতা, তোর এরকম ছবি ও কোথায় পেলো? ছবিগুলো দেখে তো আমি শকড। এখানে আমি, ভাইয়া বিশ্বাস করো, এইরকম ছবি আমি তুলিনি। নাবিল এই ছবির মানে কি? তাহলে এই নাবিল পেলো কি করে? সত্যিটা বল বলছি সীতা। আমি জানি না ভাইয়া, নাবিল এগুলো কি? আমি বলছি, নাবিল এগুলো এআই দিয়ে ছবিতে কাজ করেছে, যা এখন সহজেই সরানো যায়। এই নাবিল আরো আগে ঈশিতার এরকম ছবি নেটে ছেড়ে দিয়েছিল, আমাদের কলেজের সবাই দেখছিল, আর এটা রাহুলের সামনে আসতেই রাহুল নেট থেকে সব ছবি মুছে ফেলে। রাহুল পুরো ক্যাম্পাসের সবাইকে বলছিল যাতে ঈশিতাকে নিয়ে কেউ কোনো কথা না বলে। তারপর সবাই কলেজে ঈশিতার দিকে কেমন করে তাকিয়ে থাকতো। ঈশিতা সেটা খেয়াল করছিল, কিন্তু বুঝতে পারেনি, কারণ রাহুল সবাইকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। রাহুল অনেক চেষ্টা করছিল ঈশিতাকে নাবিলের থেকে দূরে রাখার, কিন্তু তোমার বোন শোনেনি, উল্টো রাহুলকে অপমান করত। রাহুল এসবের জন্য নাবিলকে মেরেছিল, কিন্তু এই শালা রাহুলকে একা পেয়ে সেদিন রাতে মেরেছিল। ছি নাবিল, ছি। এখন কেন সে বলছিস? রাহুল যখন বলছিল তখন তো শুনিসনি। আসলে তোর সাথে যা হয়েছে ভালোই হয়েছে। তোর এই ছবিগুলো সবার দেখা উচিত ছিল। আসলে রাহুল একটা খারাপ ছেলে, যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেদিন একা সন্ত্রাসীদের সাথে লড়াই করে তোর ভাইকে নিয়ে এসেছিল, আর সবার আড়াল করে রেখেছিল। মনে আছে, তোরা কয়েকদিন আগে সকালে তোরা বাসার আশেপাশে রক্ত দেখতে পাস। সেদিন রাতে তোদের মারার জন্য সন্ত্রাসীরা আক্রমণ করেছিল, কিন্তু রাহুল একাই সবার সাথে লড়েছিল তোদের জন্য। সবাই যখন রাতের বেলা ঘুমিয়ে থাকতো, রাহুল তখন তোমাদের বাসার দারোয়ানের মতো দাঁড়িয়ে থাকতো, যাতে তোমাদের কেউ কিছু করতে না পারে। কারণ রাহুল রবিন ভাইকে কথা দিয়েছিল, তার অবর্তমানে সে তোদের ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে বিপদের সামনে। মানে বাবা, আমি সেনাবাহিনীতে কাজ করার আগে একটা মাফিয়া বাহিনীর হয়ে কাজ করতাম। দেশের ভিতরে অস্ত্র শস্ত্র নিয়ে আরও অনেক খারাপ কাজ করতাম। তারপর একদিন আমরা সেনাবাহিনীর স্পেশাল ফোর্সে আমার সিলেকশন হয়ে যায়, আর সেটা সেই মাফিয়া গ্রুপ জেনে যায়।
তাদের ভয় ছিল আমি তাদের সকল ইনফরমেশন সেনাবাহিনীকে দিয়ে দিব, তাই তারা আমায় ও আমাদের মেরে ফেলার চেষ্টা করে। আমি কি করব বুঝতে পারছিলাম না। তখন আমি রাহুলের সাথে যোগাযোগ করি, আর তারপর রাহুল ও আমার সিনিয়র স্যার সবাই মিলে আমায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠিয়ে দেন। রাহুল একাই তোমাদের দেখাশোনা করছিল, আমায় কথা দিয়েছিল আমি না ফেরা পর্যন্ত তোমাদের পাশে ছায়ের মতো থাকবে। তাই তো ইশিতাকে নাবিলদের থেকে বাঁচানোর জন্য কিডন্যাপ করে বিয়ের প্ল্যান করে, কিন্তু এই কুত্তার বাচ্চা নাবিল সকল কিছু শেষ করে দিল এই ছবিগুলো আঙ্কেল আর আন্টির কাছে দিয়ে। ঈশিতা যে তোকে নীরবে ভালোবাসলো, তার ভালোবাসার কোনো মূল্য দিলি না। তুই খাঁটি সোনার চিনেও ভুল করেছিস। তুই কিছু না বুঝে শুনে ছেলেটাকে তার মা বাবার কাছ থেকে একটা বাজে ছেলে বানিয়ে দিলি। ঈশিতা বাক রুদ্ধ হয়ে সব শুনে যাচ্ছে। তখন জয় আবার বলে ওঠে, আচ্ছা, রাহুলকে তো তুই আমাদের থেকে বেশ ভালো করে জানিস, তারপরও তুই এই কাজটা কি করে করলি বল? আঙ্কেল আন্টি, তোমরাও তোমাদের ছেলেকে চিনতে পারলে না? আসলে একটা সত্যি কথা জানো তো, পর কোনো দিন আপন হয় না। আসলে যদি তোমাদের জায়গা রাহুলের মা বাবা থাকতেন, তাহলে হয়তো রাহুলকে এমন পরিস্থিতিতে পড়তে হতো না। নিজের ছেলে হলে তোমরা কি রাহুলকে বাসা থেকে বের করে দিতে পারতে? মিথ্যা কথা, রাহুল আমার নিজের ছেলে। আমি রাহুলকে ছোট থেকেই বড় করেছি। আন্টি, রাহুল আমাদের সব বলেছে। তোমরা সত্যি না বললেও ও রাহুলকে আশ্রমের মাদার সব বলেছে। ঈশিতা সব শুনে বসে পড়ে মাটিতে আর হু হু করে কান্না করতে লাগলো। তখন জয় বলে, আঙ্কেল আন্টি এত কিছুর পরও রাহুল তোমাদের কিছু বলেনি কেন জানো? কারণ সে তোমাদের কষ্ট দিতে চায়নি, কারণ সে সবসময় চায় তোমরা ভালো থেকো। আর ঈশিতা, তুই এখন যা তোর নাবিলের সাথে। এখন আর হয়তো কেউ তোকে বাধা দিবে না, আর হয়তো কেউ আর তোকে আগলে রাখবে না। জানি না আমার বন্ধুটা এখন বেঁচে আছে কিনা। জয়, কি বলছিস কি? সবার চোখেই জল স্পষ্ট। আরিস চৌধুরী চোখের জল মুছে বলেন, এখন আমাদের সবার আগে রাহুলকে খুঁজে বের করতে হবে। আর ঈশিতা যদি রাহুলের কোনো এসব কথা পরে হবে, আগে ছেলেটা কোথায় আছে সেটার খোঁজ নাও। ঈশিতা দৌড়ে তার বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা, আমিও যাবো রাহুলকে খুঁজতে। আমি যে অনেক বড় ভুল করেছি, আমাকে ক্ষমা চাইতে হবে ওর কাছে। ভাই, আমি চলে যাই। কোথায় যাবি তুই? তুই হচ্ছিস এসবের নাটের গুঁড়ো। তুই রাহুলকে গুলি করেছিস, তাই না? এবার আমরা তোর বুকে গুলি করব। না না, আমি গুলি করিনি, বিশ্বাস করো। অনেক শখ না তোর ছবি ভাইরাল করার? তোর কারণে আমাদের দুইটা পরিবার ধ্বংস হয়ে গেছে। আমাদের ছোট ভাইটাকে সবাই অবহেলা করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আয়, আমি আজকে তোর বুকে গুলি করব। জয়, পিস্তল বের কর। রবিন, শান্ত হ। বিশ্বাস করো তোমরা, আমি রাহুলকে গুলি করিনি। মিথ্যা বলবি না। সেদিন আমার রাহুলের বুকে গুলির চিহ্ন দেখেছিস। ভাইয়া, শেষ করে দিয়ে কে? এটা ঠিক, আমি রাহুলকে মেরেছি, কিন্তু আমি গুলি করিনি। রাহুলকে গুলি করেছে অন্য কেউ। অন্য কেউ মানে? কে ছিল? আমার ছেলেকে কেন মারলো? কে রে, বল, কে ছিল? বলবি না, মার খাবি। বলছি। আমরা রাহুলকে মেয়ের রাস্তার পাশে ফেলে রেখে চলে যাচ্ছিলাম। তখনই একটা গাড়ি এসে থামে। সেই গাড়ি থেকে 10 থেকে 12 জনের মতো লোক বের হয় এবং রাহুলের বুকে দুইটা গুলি করে। তাদের আমি দেখতে পাইনি, কিন্তু তাদের গাড়িতে একটা স্টিকার ছিল। মিথ্যা বলছিস তুই। না, আমি সত্যি বলছি। স্টিকার কেমন ছিল? একটা জন্তু মুখের ছবি ছিল আর বড় করে লেখা ছিল অল কিং। কি? অল কিং? হ্যাঁ। ভাই, এ শালা মিথ্যা বলছে, একে ছাড়া যাবে না। না, সাগরে সত্যি বলছে। এই অল কিং হচ্ছে আমি যে মাফিয়া গ্রুপের জন্য কাজ করতাম সেটা।
তাহলে আমার ছেলেটা? আন্টি আমি দেখছি। এবার আমি যাই, সবই তোরে বললাম। তুই যাবি তবে সেনাবাহিনীর ক্যাম্পে। জয়, সাগর, চল। ঈশিতা দৌড়ে রাহুলের বাবা আর শিরিন বেগমের পা জড়িয়ে ধরে কান্না করে বলে, আঙ্কেল, আন্টি, আমায় ক্ষমা করে দাও। আমি যে অনেক বড় ভুল করেছি, আমার জন্য এসব কিছু হয়েছে। আমি নাবিলের ভালোবাসায় এতটাই অন্ধ হয়ে গেছি, কোনটা সত্যি আর কোনটা মিথ্যে বুঝতে পারিনি। তোমরা আমায় ক্ষমা করো, আমার জন্য তোমার ছেলে ঘর ছাড়া। কি করছিস কি সীতা? বউ তো মানুষ মাত্রই হবে। চিন্তা করিস না, ওরা রাহুলকে নিয়ে ফিরে আসবে। তোর থেকে তো অনেক বড় ভুল আমি করেছি। যেই ছেলেকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করলাম, সেই ছেলের প্রতি বিশ্বাস রাখতে পারলাম না। যেই ছেলের গায়ে কখনো হাত তুলিনি, আজকে তার গায়ে হাত তুলেছি। আল্লাহ, তুমি আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি তোমার কাছে আর কিছু চাই না। আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও। এদিকে রবিন, জয়, সাগর সেনাপ্রধানের কার্যালয়ে এসে রাহুলের ব্যাপারে খোঁজ করে, কিন্তু তিনি বলেন, রাহুল এখানে নেই রবিন। স্যার, রাহুল কোথায়? রাহুল কোথায় আছে কেউ জানে না। বুঝলাম না স্যার। রাহুলকে কিডন্যাপ করা হয়েছে। কারা করেছে? রবিন, সেটা তুমিই জানো কারা করেছে। হ্যাঁ, রাহুল যাওয়ার আগে এই চিঠিটা দিয়ে গেছে তোমাদের জন্য। রবিন, জয়, সাগর একজন একজন করে চিঠিটা পড়ে, সেনাপ্রধানের দিকে তাকায়। তখন সেনাপ্রধান বলেন, আমরা চাইলেও কিছু করতে পারবো না। উই আর টোটালি হেল্পলস। যেখানে কোনো দেশই এর খোঁজ পায়নি। বিকেলে সবাই বাসায় চলে আসে। ঈশিতা রবিনদের আসতে দেখে এগিয়ে যায়, কিন্তু বাইরের কাউকে দেখতে পায় না। কিরে রাহুল কোথায়? রাহুল নেই। নে মানে কি বলছিস কি? নেই মানে? রাহুল এই দেশে নেই? এই দেশে নেই মানে? রাহুল কোথায়? আঙ্কেল, রাহুলকে কিডন্যাপ করা হয়েছে। যাওয়ার আগে রাহুল সবার জন্য চিঠি লিখে গেছে। রাহুলের দেয়া চিঠি সাগর আরিফ চৌধুরীর হাতে দিল। ঈশিতা তার বাবার হাত থেকে চিঠিটা নিয়ে পড়তে শুরু করে। প্রিয় মা বাবা, আমি জানি তোমরা আমার জন্য অপেক্ষা করবে, কিন্তু বিশ্বাস করো আমি আর পারছি না। আমি আর প্রিয় মা বাবা, আমি জানি তোমরা আমার জন্য অপেক্ষা করবে, কিন্তু বিশ্বাস করো আমি আর ফিরছি না। আমি জানি তোমরা আমার জন্য কষ্ট পাবে, খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে সদর দরজার পানে তাকিয়ে থাকবে আমার ফিরার জন্য। তবে তোমরা চিন্তা করো না, আমি যেখানে থাকি ভালো থাকবো, কারণ আমি একা থাকার মন্ত্র শিখে গেছি। আমি জানি তোমরা আমার ছোটবেলার ছবিগুলো জড়িয়ে ধরে কান্না করবে, তাই তো আমার সকল স্মৃতি আমি নিয়ে চলে যাচ্ছি। তোমরা আমার আসল মা বাবা না হলে কোনোদিনও মা বাবার ভালোবাসা বুঝতে দাওনি। তোমরা শিখিয়েছো সবসময় ন্যায়ের পথে থাকতে। তোমরা শিখিয়েছো কিভাবে নিজের দুঃখ কষ্ট লুকিয়ে সবার সামনে হাসি মুখে কথা বলতে। বেশি কিছু আর লিখছি না। আঙ্কেল আন্টিকে বলো আমার উপর কোনো অভিমান না করতে। তোমাদের সবার থেকে আমি একটা কথা লুকিয়েছিলাম, রবিন ভাইয়া মারা যায়নি। রবিন ভাইয়া এখনো বেঁচে আছে আর খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবে। আমার বন্ধুগুলোকে দেখে রেখো, শালারা অনেক ভালো, কিন্তু আফসোস আসার সময় ওদের সাথে দেখা হয়নি। বন্ধুরে যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিস। আমার মা বাবাকে দেখে রাখিস। জানি না ঈশিতা এই চিঠি পড়বে কিনা, তবু বলছি আমার ঈশিতা, আমার কলিজা, খুব কষ্ট দিয়ে গেলাম তোমাকে, তাই না? বিশ্বাস করো ঈশিতা, আমি এইরকম ঘৃণ্য কাজ করিনি। যাকে ভালোবাসি তার সাথে এমন কাজ কিভাবে করতে পারি বলো আমায়? তোমাকে যে আমি অনেক ভালোবাসি, কিন্তু কোনোদিন তোমাকে বলিনি, কারণ যদি আমার ভালোবাসা আমি হারিয়ে ফেলি, তাই তো সবসময় তো কেয়ার করতাম। মানুষ যাকে ভালোবাসে তাকে সবসময় আগলে রাখতে চাইবে, তাই তো আমি চেয়েছিলাম, কিন্তু এটা হবে কখনো ভাবিনি। আসলে আমার মা বাবাকে দেখে রাখিস, আর আমার অজান্তেই আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমায় ক্ষমা করে দিস। ভালো থাকিস, সুখে থাকিস। চিঠিটা পড়ে ঈশিতা চিৎকার দিয়ে কান্না করতে লাগলো। সবাই কান্না করছে। এদিকে রাহুল বসে আছে একটা প্রাইভেট বিমানে।
আর তার সামনে কয়েকজন লোক বসে আছে পিস্তল হাতে। দীর্ঘ 20 ঘন্টা পর বিমান মেক্সিকো এয়ারপোর্টে অবতরণ করে। তারপর রাহুলকে বিমান থেকে নামিয়ে একটা কালো গাড়িতে তোলা হয়। 3 ঘন্টা পর জঙ্গলের একটা বাড়ির সামনে গাড়িটা প্রবেশ করে। কিছুক্ষণ পর ওয়েলকাম, ওয়েলকাম। বাংলাদেশের সেনাবাহিনীর আন্ডারওয়ার্ল্ড কর্মকর্তা অফিসার RJ-71। আমার বাবার ভাইকে মেরেছিলি তুই, তারপর রবিনকে আবার গায়েব করে দিলি। তোর বাবাকে আর ভাইকে যেভাবে মেরেছি তোকেও একইভাবে মারবো। আচ্ছা তাই? এটা তোর বাংলাদেশ না যে তুই মেরে ফেলবি। এটা আমার রাজ্য, এখানে আমি আমার রাজা। আরে বোকা, সিংহ যে জঙ্গলে যায় সেখানে সেখানে রাজা হয়ে যায়। তুই কি ভুলে গেছিস এই জঙ্গলে একটা আলডেক্সি নামের একটা হায়না আছে? তোর দেশ থেকে তোকে তুলে নিয়ে আসলাম, কেউ তো কিছুই করতে পারলো না। অনেক তো লুকিয়েছিস, এবার সাহস থাকলে সামনে আয়। সামনে আসবো? আচ্ছা আসি। এই বলে এল কিং রাহুলের সামনে আসে। রাহুল তো এল কিংকে দেখে অনেক বড় শক খায়। তখন রাহুল বলে, স্যার আপনি? নাবিল তুই? হ্যাঁ আমি। আমার বাবাকে তুই হত্যা করেছিস। তোকে মারো বলে অপেক্ষা করছিলাম, কিন্তু চাচ্চু বললো তোকে এখানে নিয়ে এসে হত্যা করতে। তার মানে আপনিই হলেন আলদেক্সি? হ্যাঁ আমি তোকে মারবো বলে প্ল্যান করেছিলাম, কিন্তু পারছিলাম না। তাই তো তোকে তোর পরিবারের কাছে খারাপ বানিয়ে পরিবার থেকে সরিয়ে দিলাম। আমার পরিবারটা শেষ করে দিয়েছিস। এবার বুঝবি পরিবার থেকে সরে আসার কষ্ট কি। অনেক মেরেছিস আমায় তুই, সবকিছু মুখ বুঝে সহ্য করে নিয়েছি এরকম একটা সুযোগের জন্য। নাবিল শুরু কর। রাহুলকে 2টা গাছের সাথে বেঁধে নাবিল রড দিয়ে আঘাত করতে যাচ্ছে এবং করেই যাচ্ছে। রাহুল কোনো শব্দ করছে না, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে। কিছুক্ষণ পর রাহুলকে মারা বন্ধ করে দেয় নাবিল আর বলে, এবার তোকে যন্ত্রণা কেমন সেটা বুঝাবো। নাবিল কথাটা বলেই রাহুলের গোপনাঙ্গে লাথি মারে। এবার রাহুল মা গো বলে চিৎকার করে। রাহুলের মুখ থেকে নালা পড়ছে। তখন নাবিল বলে, যন্ত্রণা কেমন লাগে? নাবিল বেচারাকে এত যন্ত্রণা দিস না। তোদের টাইম শেষ। কি কি বললি? কি? তোদের টাইম শেষ। আচ্ছা তাই? কি মারবে আমাদের? তোরা মারা পড়বি তো আমার হাতে। 1 2 3 ফায়ার। তখনই মেক্সিকোর পুলিশ ও সাথী সেখানে আসে। রাহুল হাহা করে হাসতে থাকে। সেনাপ্রধান ও নাবিল তাদের লোককে এগিয়ে যাওয়ার জন্য বলছে। এরা এখানে আসলে কি করে? তুই কি মনে করেছিস তুই আমাকে এখানে নিয়ে এসেছিস? আরে আমি নিজে থেকে তোর সামনে এসেছি। তোর উপর আমার সেদিনই সন্দেহ, যেদিন তুই আমায় দেখতে আসিস। বুঝলাম তোর কথার মানে। নাবিল তো আমাকে মেরে ফেলে রেখে যায়। আমি সত্যি বলি, সবাই চিন্তা করে বলে, কিন্তু তখনই তুই সামনে আসলি, তখনই সন্দেহ হয় তোর উপর আমার। আমি তখন পাশের সিসিটিভির ফুটেজ চেক করি আর দেখতে পাই তুই নাবিলকে জড়িয়ে ধরেছিস। আর সেদিন আমার যখন দেখতে যাস ঠিকই, কিন্তু তোর হাতে থাকা একেটাটা দেখেই ডেকে রাখতে পারিসনি। আর তারপর নাবিলের পিছনে আমার লোককে লাগিয়ে দিই, কারণ সেদিন রাতে আমি পুরোপুরি অজ্ঞান হইনি। অজ্ঞান হওয়ার আগে আমি ঝাপসা সাথে উঠে তোকে নাবিলের সাথে দেখতে পাই। মিস্টার আলডেক্সের হাত উপরে। সাথী তুই? হ্যাঁ সাথী, ইন্টারপোলের সিক্রেট অফিসার। রাহুল ঠিক আছিস তো তুই? রাহুলের হাতের বাঁধন খুলতে খুলতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমার ডেরা এসে আমাকে মেরে চলে যাবে, এটা ভাবলি কি করে তোরা? আজকে তোরা এখানেই মরবি। আলড্রেক্সি কথাগুলো বলে পিস্তল বের করে যখন গুলি করতে যাবে, তার আগেই সাথী আলড্রেক্সির হাতে গুলি করে। আহ, ইয়া দাঁড়িয়ে থাক, এবার গুলি তোর চাচার হাতে মেরেছে, এখন কিন্তু তোর মাথায় মারবো। এই দেখছিস কি তোরা? গুলি করে ওদের বুকটা ছাঁচা করে দে।
আলরেক্সির সকল লোকেরা রাহুল আর সাথীর উপরে হামলা করে। রাহুল আর সাথী আলরেক্সির সকল লোককে মারছিল। তখনই আলরেক্সি বলে ওঠে, সব কিছুর মূলেই তুই রাহুল, তোকে আমি মেরেই ফেলবো। রাহুল দাঁড়িয়ে আছে দুজনের মধ্যে। রাহুল একবার আলরেক্সির দিকে আর একবার নাবিলের দিকে তাকাচ্ছে, দুজনের আঙুলে পিস্তলের ট্রিগারের উপর। আলরেক্সি ইশারা করে নাবিলকে গুলি করতে আলরেক্সি ও গুলি চালায়। রাহুল লাফ দিয়ে সরে যায়। রাহুল, রাহুল! রাহুল মাটিতে পড়ে যায় এবং নাভিল আর আলরেক্সি হাসতে লাগলো। রাহুল, এই রাহুল! তখনই কিছু একটা শব্দ শুনে সাথী পেছনে তাকায়। সাথী দেখতে পায় আলরেক্সি ও নাবিল মাটিতে পড়ে আছে, দুজনেরই বুক দিয়ে রক্ত পড়ছে। সাথী রাহুলকে ডাকছে, কিন্তু রাহুলের কোনো সাড়া শব্দ নেই। সাথী পুলিশ সদস্যদের সাহায্যে রাহুলকে নিয়ে হাসপাতালে চলে যায়। এদিকে বাড়িতে সবাই রাহুলের জন্য অপেক্ষা করতে লাগলো। অপেক্ষার সময় দীর্ঘ হতে লাগলো। অপেক্ষা করতে করতে কেটে যায় 5 বছর। হাসপাতালের ওয়েটিং রুমে দুজন বসেছিল। কিছু সময় পর একজন নার্স এসে বলে যায় ভেতরে যাওয়ার জন্য। দুইজন একসাথে ডাক্তার কেবিনে প্রবেশ করে। তখনই ডাক্তার বলে, কি সমস্যা আপনার? আমার মাথায় প্রচন্ড ব্যথা, যে সহ্য করতে পারি না। ঈশিতার ভয়েসটা কেমন জানি পরিচিত মনে হলো। কয়েক সেকেন্ডের ভেতরে ভয়েসটা কার সেটা বুঝেও যায়। রিপোর্ট থেকে চোখ সরিয়ে সামনে তাকায়। ঈশিতা নিজের চেয়ার থেকে সাথে সাথে দাঁড়িয়ে যায়। ঈশিতার চোখে মুখে বিশ্বজয়ের হাসি। ঈশিতা এগিয়ে এসে কিছু বলতে যাবে, তখনই সাথী বলে, কি হলো ডাক্তার, আপনি দাঁড়িয়ে গেলেন যে? রাহুল, সরি ডাক্তার। আসলে ডক্টর, আমার স্বামী বেশ কিছুদিন ধরে বলছে ওর প্রচন্ড মাথা ব্যথা করছে, তাই আজকে আপনাকে দেখাতে আসলাম। স্বামী মানে? হ্যাঁ, উনি আমার স্বামী রাজ। মিথ্যা কথা এটা রাহুল। সরি, আমি রাহুল না, আমি রাজ। না, এটা। ডক্টর প্লিজ একটু তাড়াতাড়ি দেখুন, আমাদের একটু তাড়া আছে। আসলে ডাক্তার, আমার মাথা ব্যথাটা ইদানিং আমাকে অনেক যন্ত্রণা দিচ্ছে, তাই চেক আপ করতে এলাম। ঈশিতা এগোতে গিয়ে আর এগোলো না। ঈশিতা নিজের চেয়ারে বসে বলে, আপনি এই বেডে শুয়ে পড়ুন। ঈশিতা রাহুলকে চেক আপ করে কয়েকটা টেস্ট দিল, সাথে কিছু মেডিসিন প্রেসক্রিপশন রাহুলের হাতে দিয়ে বলে, নিচে এই টেস্টগুলো করিয়ে নেবেন, আর কালকে আমাকে একবার রিপোর্ট দেখিয়ে যাবেন, আর মেডিসিনগুলো 1 সপ্তাহ খাবেন। ধন্যবাদ ডাক্তার। রাহুল আর সাথী বের হয়ে আসে। ঈশিতা তার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় এবং কেবিনের দরজার সামনে এসে রাহুল আর সাথীর চলে যাওয়া দেখছিল। তখন ঈশিতা তার ফোন বের করে রবিনকে কল দিয়ে বলে, ভাইয়া, ভাইয়া, কি হয়েছে ঈশিতা? ভাইয়া আমি, ভাইয়া আমি। হ্যাঁ, কি বল? ভাইয়া আমি, ভাইয়া আমি রাহুলকে খুন দেখেছি। কি? কোথায় রাহুল? আমার কাছে এসেছিল চেক আপের জন্য। রাহুলকে আটকে রাখ, আমি আসছি। ভাইয়া ও চলে গেছে। এদিকে রাহুল আর সাথী এসে গাড়িতে বসে। তখন রাহুল ড্রাইভারকে বলে, ভাই, রায়নগর চলেন। এখন বাসায় যাবি? না, তাহলে? মা বাবাকে দেখতে ইচ্ছে করছে। তাহলে তো তোদের সামনাসামনি হয়ে যাবি। না, এরকম কিছু না। কিছু সময় পর রাহুলদের গাড়ি এসে থামে একটা বাসার সামনে। রাহুল গাড়ি থেকে তার বাড়ির সামনে তাকিয়ে আছে। তখন দেখতে পায় রাহুলের মা বারান্দায় বসে আছেন আর আগে থেকেই অনেক শুকিয়ে গেছেন। রাহুল তার মায়ের এই অবস্থা দেখে চোখে জল ফেলতে লাগলো। তখন একটা ক্যাপ মাথায় দিয়ে, চোখে সানগ্লাস আর মুখে মাস্ক দিয়ে গাড়ি থেকে নেমে যায়। রাহুল গেট ঠেলে ভেতরে প্রবেশ করে। গেট ঠেলার শব্দে শিরিন বেগম গেটের দিকে তাকান। রাহুল তার মায়ের কাছে গিয়ে বলে, আন্টি, একটু জল দিবেন? আসলে এই দিক দিয়ে যাচ্ছিলাম, কিন্তু কোনো দোকান খোলা পেলাম না। বসো বাবা, আমি নিয়ে আসছি। কিছু সময় পর শিরিন বেগম এক গ্লাস জল আর কিছু বিস্কিট নিয়ে আসেন আর বলেন, নাও বাবা। আরে, আমি তো জল চাইলাম শুধু। সে কি করে হয় বাবা, শুধু জল দিই কি করে?
রাহুল পুরো বাড়িটা একবার চোখ বুলিয়ে নিয়ে জলটা শেষ করে গ্লাসটা শিরিন বেগমের হাতে দিয়ে বলেন, ধন্যবাদ আন্টি, আসি তাহলে। আরে বাবা, কি করছো কি? আপনি আমার গুরুজন, সালাম তো করতেই পারি। রাহুল শিরিন বেগমের পায়ে স্পর্শ করতেই শিরিন বেগমের কেমন জানি মনে হলো। স্পর্শটা একদমই পরিচিত মনে হলো। রাহুল চলে আসে সেখান থেকে। তখন রাহুলের বাবা বলেন, কে ছিল ওই ছেলেটা? জানি না, হুট করে এসে বলল জল খাবে, তাই নিয়ে এলাম। ও আচ্ছা, ভালো করেছো। ছেলেটা যখন আমার পায়ে হাত দিল, তখন ছেলেটার স্পর্শ কেমন আমার পরিচিত বলে মনে হলো রাহুল আমার পায়ে স্পর্শ করছে। সেটা হলে তো ভালোই হতো। এসো ভিতরে এসো। রাহুল বাড়িতে এসে বসে এবং ড্রাইভারকে বলে বাসায় চলে যাওয়ার জন্য। এদিকে রবিন, জয়, সাগর ঈশিতার কেবিনে প্রবেশ করে। তখন জয় বলে, কোথায় রাহুল? চলে গেছে। চলে গেছে মানে? তুই কি মিথ্যা বলছিস আমাদের? আরে এই দেখ। রবিন, জয়, সাগর একসাথে সিসিটিভি ফুটেজ দেখতে পায়। সত্যি রাহুল বসে আছে। তখন সবার মুখে হাসি ফুটে ওঠে। কিন্তু তখন জয় বলে, রাহুলের সাথে মেয়েটাকে কেমন জানি চেনা চেনা লাগছে। ওর স্ত্রী। কি? এটা তোর সাথী, তোরা ভুলে গেলি? এটা সাথী। আরে সাথী তো বিয়ে হয়ে গেছে অনেক আগেই। তাহলে রাহুল কেন বললো সাথী তার স্ত্রী? এর উত্তর রাহুল আর সাথী দিতে পারবে। আচ্ছা, এখন বাসায় চল, মা বাবা আঙ্কেল আন্টির সাথে গল্প করি। তখন সবাই মিলে বাসায় চলে আসে। খাওয়া দাওয়া শেষ করে সবাই যখন বসে তখন ঈশিতা আজকে সব কিছু বলে। তখন সেটা শুনে সবাই অনেক খুশি হয়। শিরিন বেগম বলেন, তাহলে ওই ছেলেই কি আমার ছেলে রাহুল? কোন ছেলে মা? আরে বিকেলে আমি যখন বারান্দায় বসেছিলাম, তখনই একটা ছেলে আমার কাছে এসে জল চাই এবং যাবার বেলা আমার পা সালাম করে যায়। রাহুলের বাবা, আমি তোমায় বলেছিলাম না, আমার মনে হয়েছিল এটাই রাহুল। তার মানে রাহুল এখানে এসেছিল? রাহুল তাহলে আমাদের সাথে দেখা করলো না কেন? কারণ আমাদের ভুলের জন্যই রাহুল বাড়ি ছাড়া, তাই অভিমান করে বাসায় আসেনি। পরের দিন সকালে রাহুল বাসা থেকে বের হতে যাবে, তখনই সাথীর সামনে এসে বলে, কোথায় যাবি? একবার কলেজ যাব। চল আমিও যাব। না, তুই বাসায় থাক, আদনান রাতে ফিরছে। রাহুল কথাটা বলে বাসা থেকে বের হয়ে আসে। রাহুল মুখে মাস্ক আর মাথায় ক্যাপ পরে কলেজের দিকে হাঁটা দিল। কলেজে এসে রাহুল চারপাশে তাকাচ্ছে। কিছু সময় হেঁটে তার আড্ডা দেওয়ার স্থানে গিয়ে বসে আর পুরনো স্মৃতিগুলো মনে করতে লাগলো। এদিকে জয়, সাব্বির, রবিন সহ সবাই সাথীর স্বামীর বাসায় চলে আসে। সাথী সবাইকে দেখে কিছুটা অবাক হয়। তখন সাথী বলে, আপনারা? ভিতরে আসতে বলবি না? ও হ্যাঁ, আয় ভেতরে আয়। সবাই ভেতরে গিয়ে বসে। তখন শিরিন বেগম সাথীর হাত ধরে বলেন, সাথী, আমার ছেলে কোথায়? ছেলে মানে কার কথা বলছেন আপনি? দেখো মা, আমরা কার সাথে কথা বলছি। আপনার ছেলে মানে? সাথী, এমন করছিস কেন? কি করেছি আমি? ওনার কিভাবে ছেলের কথা বলছে? যার প্রতি ওনাদের কোনো বিশ্বাসই নেই সে তাদের ছেলে হয় কি করে? রাহুল যদি ওনাদের ছেলে হতো তাহলে সেদিন রাহুলের সাথে এরকম অবিচার কখনোই করতে পারতেন না ওনারা। ছেলেটা বলেছিল সে কিছু করেনি, কিন্তু ওনারা তার কোনো কথাই শুনলেন না। দেখো, তুমি যা বলছো সেটা ঠিকই, কিন্তু তাদের এই ভুলের মাসুল তারা আজ 4 বছর ধরে ভোগ করছে। প্রতিটা দিন, প্রতিটা সময় তার রাহুলের জন্য অপেক্ষা করছে। এবার নাই তুমি বলে দাও রাহুল কোথায়? এবার তো আমাদের উচিত তার মা বাবার ছেলের অভিমান ভাঙানোর। অভিমান করে আর কত দূরে থাকবে বলো? রাহুল কি তোর বাসায় আছে সাথী? রাহুল? এই রাহুল! রাহুল এখানে নেই। এদিকে রাহুল যখন উঠতে যাবে তখন শুনতে পায়, আপনি কি কলেজে? কে?
এ কি, ঈশিতা এখানে কেন? ডাক্তার, আপনি এখানে? আপনি এখানে কেন? না, এই দিক দিয়ে যাচ্ছিলাম, আর এটা আমার কলেজ, তাই আসলাম। এটা আপনার কলেজ? না মানে আমি এই কলেজেই পড়েছি। ও আচ্ছা, তা আপনার ব্যাচ কত? কিসব প্রশ্ন করছে রে বাবা, এই তো 15-16। আর কত মিথ্যা বলবি রাহুল, বল। সরি, আমি রাহুল না, আমি রাজ। তুই যে রাজ, তার প্রমাণ কি? আজব তো, প্রমাণ দিব মানে? আপনি কে বলুন তো যে প্রমাণ দিতে হবে আমার? তুই যে রাহুল, তার প্রমাণ আমার কাছে আছে। ধুর, কিসব বলেন আপনি। থাকুন আপনি, আমি গেলাম। রাহুল কথাটা বলে সেখান থেকে চলে আসছিল। রাহুলের চোখ থেকে জল পড়ছে। রাহুল হাঁটছে আর মনে মনে বলছে, ঈশিতা, সরি রে, আমি যে তোকে ভালোবাসি, কিন্তু তোকে এখন এড়িয়ে চলতে হবে। এটাই যে নিয়তির লেখা। উপরে যিনি বসে আছেন তিনি তোর, আর আমার নিয়তি লিখে রেখেছেন তোকে পাওয়ার জন্য আমিও যে ছটফট করি, কিন্তু সেই যন্ত্রণা তো আর কাউকে দেখানো যায় না। সৃষ্টিকর্তার লীলা খেলা বোঝা সত্যিই অদ্ভুত। তুমি যাকে ভালোবাসবে তাকে তুমি পাবে না, তাই তো সৃষ্টিকর্তা আমাকে তোর থেকে দূরে সরিয়ে দিচ্ছে। কি ব্যাপার, আমার চোখে ঝাপসা লাগছে কেন? রাহুল চোখ খুলে সামনে তাকাতেই বেশ অবাক হয়, কারণ তার সামনে সবাই দাঁড়িয়ে আছে। রাহুল সবাইকে দেখে খুশি হলেও পরক্ষণেই চিৎকার দিয়ে বলে, সাথী, ওনাদের এখানে আসতে কে বলেছে? রাহুল, চিৎকার করছিস কেন? রাহুল, সাথী, ওনাদের বলো আমার সামনে থেকে চলে যেতে। কি রে, বললাম না, শুনতে পাসনি? আচ্ছা, আমি চলে যাচ্ছি। তুই শান্ত হ, আমি বলছি যাওয়ার জন্য। চলে যেতে বল। আঙ্কেল আন্টি প্লিজ। রাহুল, আন্টি চলুন। সবাই চলে গেলে সাথী তার ফোন বের করে ডাক্তারকে কল দিয়ে আসতে বলল। রাহুল মাথায় হাত দিয়ে বসে আছে। রাহুল, এই রাহুল, কিরে কথা বলছিস না কেন? সাথী, আমার পুরো মাথা। সাথী তাড়াতাড়ি করে বাইরে গিয়ে ঈশিতাকে ভেতরে নিয়ে আসে আর বলে, ঈশিতা দেখ না, রাহুল ওর মাথায় হাত। রাহুল, এই রাহুল, কি হয়েছে তোর? মাথা কি বেশি যন্ত্রণা করছে? রাহুল কোনো কথা বলছে না, শুধু মাথায় হাত দিয়ে ছটফট করছে। তখন ঈশিতা বলে, নার্স, একটা ইঞ্জেকশন রেডি করুন। ইঞ্জেকশন দেওয়ার পর রাহুল কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ে। তখন ঈশিতা সাথীকে বলে, রাহুলের টেস্টের রিপোর্ট কোথায়? ঈশিতা রিপোর্টগুলো দেখতে লাগে। কিছু সময় পর ঈশিতা চিৎকার দিয়ে বসে পড়ে। ঈশিতার চিৎকার শুনে বাইরে থেকে সবাই ভেতরে চলে আসে এবং দেখতে পায় ঈশিতা কান্না করছে। তখন ঈশিতার বাবা বলেন, কি হয়েছে ঈশিতা, কান্না করছিস কেন? ঈশিতা তার বাবাকে জড়িয়ে ধরে আরো জোরে কান্না করতে লাগলো। ঈশিতা তার বাবাকে জড়িয়ে ধরে বলে, বাবা, রাহুলের ম্যালিগন্যান্ট ব্রেন ক্যান্সার। আর কি? বাবা, এটা ফাইনাল স্টেজ। হ্যাঁ বাবা। আমার ছেলে। শিরিন বেগম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। ঈশিতার কথা শুনে সবাই বাকরুদ্ধ হয়ে যায়। তখনই ডাক্তার প্রবেশ করেন। কি ব্যাপার, এখানে এত লোক কেন? বাইরে যান সবাই। সবাই বাইরে যাওয়ার পর ডাক্তার রাহুলের রিপোর্টগুলো দেখে ঈশিতার দিকে তাকান। তখন ঈশিতা বলে, কি হলো স্যার, আপনি রিপোর্ট রেখে দিলেন কেন? ঈশিতা, তুমি তো রিপোর্ট দেখলেই। স্যার, কিছু একটা করুন স্যার, আমি আপনার পায়ে পড়ি, কিছু একটা করুন স্যার। ও আমার স্বামী, আপনি আমার স্বামীকে ফিরিয়ে দিন স্যার, আপনি কিছু একটা করুন স্যার, প্লিজ। ডাক্তার ঈশিতাকে তার পা থেকে তুলে ঈশিতার মাথায় হাত রেখে বলেন, মারে, সব কিছু আমার হাতের বাইরে, তবু আমি চেষ্টা করব। পেশেন্টকে অপারেশন থিয়েটারে নেওয়ার ব্যবস্থা করো। আমি জানি কি হবে এর ফলাফল। ঈশিতা, স্যার, আমার বিশ্বাস রাহুল ভালো হয়ে যাবে, আপনি একটু চেষ্টা করলেই হবে স্যার। ঈশিতা সব নার্সকে সবকিছু রেডি করতে বলেন এবং বাইরে এসে সবার সামনে দাঁড়ায়। তখনই শিরিন বেগম চিৎকার শুনতে পায়। ঈশিতা সেখানে যেতেই শিরিন বেগম বলেন, ঈশিতা, আমার ছেলে কোথায়? আমি রাহুলের কাছে যাব।
মা, রাহুল বেডে আছে, একটু পরে রাহুলের অপারেশন শুরু হবে। তুমি দোয়া করো তোমার ছেলে যেন ভালো হয়ে যায়। আমাকে একটিবারের জন্য ওর কাছে নিয়ে যাবি? আমি একটিবার আমার ছেলের কাছে যাব। মা, অপারেশনের পরেই তুমি তোমার ছেলেকে দেখতে পাবে। ঈশিতা অপারেশনের জন্য প্রস্তুতি নিচ্ছিল, তখনই একজন নার্স এসে বলে রাহুল কেমন জানি করছে। ঈশিতা তাড়াতাড়ি করে রাহুলের কাছে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে। ঈশিতা তাড়াতাড়ি করে আইসিইউতে প্রবেশ করে দেখতে পায় রাহুল ছটফট করছে। তখন ঈশিতা রাহুলের কাছে গিয়ে বলে, রাহুল, এই রাহুল, কি হয়েছে? নার্স, অক্সিজেন প্রেশারটা বাড়িয়ে দিন। হঠাৎ করেই ঈশিতা খেয়াল করে রাহুলের নিঃশ্বাস থেমে গেছে। কিছুক্ষণ পর সেখানে থাকা মেশিনগুলোর শব্দ করা বন্ধ করে দেয়। ঈশিতার হার্টবিট থেমে যাওয়ার উপক্রম। ঈশিতা ডাক্তারকে ডাকতে বের হতে যাবে, তখনই ডাক্তার চলে আসে। রাহুলকে পরীক্ষা করে শত চেষ্টা করা হয়, কিন্তু সকল চেষ্টাই ব্যর্থতায় রূপ নিল। ডাক্তার রাহুলের মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে ফেলেন। ঈশিতা ডাক্তারের সামনে যেতেই ডাক্তার ঈশিতাকে দিকে তাকিয়ে বলেন, I am sorry, Ishita. Rahul is no more. ডাক্তার কথাটা বলে চলে যান। ঈশিতা রাহুলকে ডাকছে আর বলছে, রাহুল, এই রাহুল, কথা বল। কি রে, কথা বলবি না আমার সাথে? কেন বললি না? তোর ব্রেন ক্যান্সার, কেন বললি না তুই? তুই আমার জন্য, আমার পরিবারের জন্য এত কিছু করলি, আর এখন নীরবে চলে যাবে? আমি কখনো তোর কথার অবাধ্য হব না। তুই যা বলবি আমি সেটাই শুনবো। প্লিজ কথা বল না। তুই আমাকে এভাবে একা করে দিস না। আমার পাপ কাজের জন্য ক্ষমা চাওয়ার একটা সুযোগও দিলি না আমায়। আমি সত্যি রে অনেক বড় অপরাধী হয়ে গেলাম। ওঠ না রাহুল, একবারের জন্য ওঠ তুই। রাহুল কি তাহলে মারা গিয়েছে? হ্যাঁ, রাহুল মারা গেছে। সবাইকে কাঁদিয়ে রাহুল পৃথিবী থেকে চলে গেছে পরপার নামক আরেক জগতে, যেখান থেকে আর কখনোই ফিরে আসা যায় না। হাসপাতালে শুরু হয় এক বেদনাদায়ক পরিস্থিতি। রবিন, ভাই, জয়, সাগর সবাই রাহুলকে জড়িয়ে ধরে কান্না করছে। পুরো হাসপাতাল নিস্তব্ধ হয়ে গেছে। নিস্তব্ধ হাসপাতালে শোনা যাচ্ছে কান্নার শব্দ, আর শোনা যাচ্ছে রাহুলের নামটি। শিরিন বেগম তো বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। রাহুল এর চলে যায় সবাইকে ছেড়ে, একদম দূর অজানায়। সবার চোখকে ফাঁকি দিয়ে রাহুল চলে গেছে অনেক দূরে, যেখানে একবার পৌঁছে গেলে আর ফিরে আসা যায় না। আর হয়তো কারো ভালোবাসা পাওয়াও হবে না রাহুলের। সমাপ্ত।